আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে খোদ ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিবাদ। এরপর জানিয়ে দিব কোনো রকম বাংলা বন্ধ মানা হবে না, তৃণমূলের হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার দাবি ইউক্রেনের। এদিকে নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমের। এরপর জানিয়ে দিব তুরস্কে অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব পদত্যাগের পর ফের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জাভেদ জারিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইহুদিবাদী নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে খোদ ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিবাদ। আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির বক্তব্য করেছেন, তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরবি বার্তা সংস্থা কুদুস আল আখবারিয়া এক রিপোর্টে জানিয়েছে, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, বেন গাভির বলেছেন, আমাদের নীতি অনুযায়ী মুসলমানরা টেম্পল মাউন্টে আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পারে। আইন মুসলমান ও ইহুদিদের জন্য সমান এবং আমি সেখানে একটি সিনাগগ নির্মাণ করতে চাই। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর বরাত দিয়ে ইহুদিবাদী সামরিক রেডিও এ খবর দিয়েছে। বেন গাভিরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল এ সম্পর্কে বলেছেন, টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহুর উচিত অবিলম্বে বেন গাভিরের লাগাম টেনে ধরা। অধিকৃত জেরুজালেম আল কুদুসে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল বলেন, বেন গাভিরের অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটাতে পারে। তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলেছে। কোনো রকম বাংলা বন্ধ মানা হবে না, তৃণমূলের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠেছে আন্দোলন শিবির থেকে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানার থেকে মঙ্গলবার 27 আগস্ট নবান্ন ঘেরাও করে আন্দোলনকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত 2 শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার 28 আগস্ট পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আজ বুধবার সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত থাকছে বাংলা বন্ধ। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইতোমধ্যে সংঘর্ষে জড়িয়েছে বিজেপি নেতাকর্মীরা। মালদায় বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভের মুখে অনেক স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জি জানিয়েছেন, বিজেপির বাংলা বন্ধ কর্মসূচি মানবে না তৃণমূল। নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার দাবি ইউক্রেনের। সেনাবাহিনী সম্প্রতি দেশীয়ভাবে উৎপাদিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইতিবাচক পরীক্ষা করা হয়েছে। আমি এর জন্য আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাই। আমি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর কোনো তথ্য
শেয়ার করতে পারছি না। পশ্চিমা সামরিক সাহায্যের ওপর কম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেন তার নিজস্ব অস্ত্র বিকাশ এবং নিজস্ব ভূখণ্ডে সামরিক উৎপাদনকে উৎসাহিত করার চেষ্টা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শেষ করতে হবে, তবে সেই আলোচনায় ইউক্রেন অবশ্যই শক্তিশালী অবস্থানে থাকবে। এজন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব। জেলেনস্কি বলেন, আমাদের সেনারা 3 সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এটি ওই বিজয় পরিকল্পনারই অংশ। এই পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলো ক্রমান্বয়ে যুক্ত করা হবে। পরিকল্পনার মূল বিষয় সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের পরিকল্পনার মূল বিষয় হচ্ছে রাশিয়াকে যুদ্ধের সমাপ্তি টানতে বাধ্য করা। যুদ্ধটি যেন ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হয়, আমরা সেটিই চাই। জেলেনস্কি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্ক যেতে পারেন। সেই সময়ে বাইডেনের সঙ্গে বিজয় পরিকল্পনা নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করছেন তিনি। নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমের। নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণের দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার 28 আগস্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। 3 মাস আগে উত্তর কোরিয়া বলেছিল, তারা দেশের সামরিক বাহিনীকে 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এই ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশটি সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্রশস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার পাঠানোর আগে নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগে থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায় গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আসছে। তবে পিয়ংইয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আসছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, মাল্টিপল রকেট লঞ্চারগুলো চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতার আধুনিকায়ন করা হয়েছে, যা সমস্ত সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। তুরস্কে অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3 সপ্তাহের সামরিক অভিযানে 594 রুশ সেনাকে আটক এবং 100টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেকসান্দর সিরস্কি এমন দাবি করেছেন। সিরস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে 30,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হল ইউক্রেনের পূর্ব অঞ্চল থেকে রাশিয়ার সেনা দলগুলোকে সরানো। সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোক্রোভস্ক থেকে প্রায় 7 মাইল 11 কিলোমিটার দূরে অবস্থান করছে। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোক্রোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পোক্রোভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিরস্কি বলেন, ইউক্রেনে দখল করা দক্ষিণ অঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া, তবে পোক্রোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে।
পদত্যাগের পর ফের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জাভেদ জারিফ। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার তিনি এ তথ্য নিশ্চিত করেন। ১ আগস্ট প্রেসিডেন্ট পেজেশকিয়ান জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন, যেখানে কৌশলগত বিষয়গুলো তদারকির দায়িত্ব ছিল তার ওপর। তবে নিয়োগের পর থেকেই সমালোচনার মুখে ছিলেন জারিফ, যার ফলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জারিফের পদত্যাগের পেছনে মূল কারণ ছিল পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভার নিয়োগ নিয়ে তার অসন্তোষ। এছাড়া তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যে সমালোচনা হচ্ছিল, সেটিও পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। জারিফের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ইরানের রক্ষণশীল মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও জারিফ ২০১৫ সালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অন্যতম প্রধান আলোচক ছিলেন, যা তখন আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল।